and I'll be putting the tariff of 25% on Canada and separately 25% on Mexico. কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আজ শনিবার থেকে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে। তিনি বলেন, আমরা এটি চাই না, তবে যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন তাহলে আমরাও পাল্টা পদক্ষেপ নেব। সব বিকল্প আমাদের হাতে রয়েছে। ট্রুডো আরও সতর্ক করে বলেন, কানাডার জনগণকে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কানাডা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্য ও সেবার 75% পাঠায়, তাই ট্রাম্পের শুল্কের কারণে দেশটির অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে। তিনি বলেন, আমরা এখন সংকটময় মুহূর্তে রয়েছি এবং আমাদের দেশের জন্য কঠিন দিন আসতে পারে। ট্রুডো বলেছেন, কানাডা যুক্তিসঙ্গত প্রতিশোধ নেবে, তবে কিভাবে প্রতিশোধ নেওয়া হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অপরিশোধিত তেল আসে কানাডা থেকে। ওয়াশিংটনের মোট তেল আমদানির প্রায় 55% সরবরাহ করে অটোয়া। অটোয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ও কাছের মিত্র ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে সেই সম্পর্কে ভাটা পড়তে পারে। ট্রুডো বলেন, আমরা যেমনটা চাই তেমনটা হচ্ছে না। এ বাণিজ্য বিরোধ ও কূটনৈতিক জটিলতা আমাদের চাওয়া নয়, তবে ট্রাম্প যদি তার কথায় অটল থাকেন তাহলে আমরাও ব্যবস্থা নেব। নির্বাচিত হওয়ার আগ থেকে ট্রাম্প শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা করেন, যা মূলত সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদক প্রবাহের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে তিনি তুলে ধরেছিলেন। 3 ধরনের শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, প্রথম কারণটি হল ওইসব দেশের মানুষেরা প্রচুর পরিমাণে আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। দ্বিতীয় কারণ, মাদক, ফেন্টানিলের মতো এমন সব অবৈধ ওষুধ যা আমাদের দেশে প্রবেশ করছে। তৃতীয় কারণ, ভর্তুকি যা আমরা কানাডা ও মেক্সিকোকে দিয়ে আসছি। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের জেরে ওয়াশিংটনের সঙ্গে প্রতিবেশীদের নতুন করে বাণিজ্য যুদ্ধের শুরুর সম্ভাবনাকে প্রবল করেছে, যা আগে ছিল একচেটিয়া চীনের সঙ্গে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অটোয়া ও মেক্সিকো প্রশাসন নতুন রাস্তা অবলম্বন করবে। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে, এমনটাই আশা করে নয়াদিল্লি। বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সামনে রেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরলেন। ভারতের সঙ্গে 4টি চুক্তি হওয়ার কথা উল্লেখ করে গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 2010 সালে যে চুক্তিটি হয়েছে সেটির ভিতরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। চুক্তিটা কিছুটা অসম। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রণধীর জেসওয়াল সাংবাদিকদের বলেন, 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আশা করি পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। ভারত ও বাংলাদেশ এবং বস্তুত 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তিতে সব চুক্তি হয়েছে। রণধীর জেসওয়াল আরও বলেন, এসব চুক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তে উভয়ের জন্য সুবিধাজনক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরির সুযোগ এনে দিয়েছে। তাই আমরা আশা করি সবগুলো চুক্তিকে সম্মান জানানো হবে। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ইস্টার্ন কমান্ড দেশটির কৃষকদের বাংলাদেশ ভারত সীমান্তে পাটের মতো উঁচু শস্য না ফলাতে অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের চিঠি দিয়েছে বিএসএফ।
বাহিনীটির দাবি, এসব উঁচু শস্যের ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে বাংলাদেশিরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ও বিভিন্ন জিনিস পাচার করে। সংবাদ মাধ্যম নিউজ 18 শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত 3 মাস আগে ম্যাজিস্ট্রেটদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠায় বিএসএফ। চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের বিমান বাহিনী প্রতিবেশী দেশ লেবাননে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, শুক্রবার রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী। এই অভিযানে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ। বেকা লেবানন সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। যে কারখানাটি ধ্বংস করা হয়েছে সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়ে সিরিয়ার আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ। তারপর শুক্রবার রাতে বেকায় এই অভিযান চালালো আইডিএফ। 1 বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর 2024 সালের 27 নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে এই 1 বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে 1982 সালে প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম আল মুসাব্বির শুক্রবারের হামলাকে পরিকল্পিত উস্কানি এবং বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলা চালানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এসব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর সামরিক স্থাপনা ছিল যা ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করেছিল। এতে বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি সামরিক স্থাপনা রয়েছে যেখানে ভূগর্ভস্থ অবকাঠামো ব্যবহার করে অস্ত্র উৎপাদন এবং উন্নয়ন করা হতো। পাশাপাশি সিরিয়া লেবানন সীমান্তে থাকা আরও কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে যা অস্ত্র পাচারে ব্যবহৃত হতো। এদিকে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি লেবাননের প্রতি তার দেশের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর দেশটিকে সহযোগিতার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, মিশর লেবাননের পুনর্গঠনে অংশ নিতে আগ্রহী এবং দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেনাবাহিনীকে সহায়তা দিতে প্রস্তুত, যাতে তারা পুরো লেবানন জুড়ে বিশেষ করে দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। ইসরায়েল পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য 90টি ইন্টারসেপ্টর পাঠিয়েছে। অজ্ঞাত কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এক্সিওস এই খবর জানিয়েছে। এক্সিওস বলছে, পোল্যান্ড থেকে এসব ইন্টারসেপ্টর ইউক্রেনে পাঠানো হবে। 2024 সালের এপ্রিল মাসে ইসরায়েলি বাহিনী আমেরিকার সরবরাহ করা প্যাট্রিয়ট বাদ দেওয়ার পর কিয়েভ সেসব ক্ষেপণাস্ত্র চেয়েছিল। মস্কো সে সময় পশ্চিম জেরুজালেমকে সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজটি তখন কোনোভাবেই কার্যকর হয়নি বলে মনে হয়েছিল। তবে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বিমান বাহিনীর বেশ কয়েকটি C-17 পরিবহন বিমান দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটি থেকে পোল্যান্ডের রেজেজোত শহরে ক্ষেপণাস্ত্র পরিবহন করেছে। ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য পোল্যান্ড ন্যাটোর লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার সূত্রে এক্সিওস বলেছে, পশ্চিম জেরুজালেম মস্কোকে এই পদক্ষেপের কথা জানিয়েছে এবং বলেছে যে তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিবর্তে কেবলমাত্র প্যাট্রিয়ট সিস্টেমটি আমেরিকাকে ফিরিয়ে দিচ্ছে। এই কর্মকর্তা দাবি করেন, এটি 2 বছর আগে ইসরায়েলের জরুরি স্টোরেজ থেকে ইউক্রেনে মার্কিন আর্টিলারি শেল স্থানান্তরের মতোই ছিল। পেন্টাগন এবং ইউরোপে মার্কিন কমান্ড উভয়ই এক্সিওসকে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনো আলোচনা কিংবা মন্তব্য করেননি। এক্সিওসের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোন ধরতে অস্বীকৃতি জানান।
সেপ্টেম্বরের শেষের দিকে পরিস্থিতি বদলে যায় যখন নেতানিয়াহু কিয়েভের দক্ষিণে অবস্থিত উমান শহরে হাসিদিক তীর্থযাত্রীদের পরিদর্শনের জন্য জেলেনস্কির অনুমতি চান। শহরটিতে ব্রাতিস্লাভা আন্দোলনের প্রতিষ্ঠাতা রেব নাচম্যানের সমাধি রয়েছে। নেতানিয়াহু প্যাট্রিয়টের চালান না পাঠানো পর্যন্ত জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। এদিকে রুশ বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে প্রতি মাসে প্রায় 50,000 করে সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। গত 6 মাস ধরে এমন ঘটছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে ইতোমধ্যেই 51,960 সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল 48,470 জন এবং নভেম্বরে ছিল 60,805 জন। তবে প্রতি মাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে ইউক্রেন, সেই তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে প্রতি মাসে গড়ে 30,000 নতুন সেনা নিয়োগ দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া বাহিনী থেকে সেনাদের পলায়নের ঘটনাও ঘটছে নিয়মিত। 2022 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে যুদ্ধ শুরুর পরে পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী থেকে প্রায় 1 লাখ সেনা পালিয়েছেন বলে বৃহস্পতিবারের বিবৃতিতে উল্লেখ করেছে রুশ মন্ত্রণালয়। সেনাবাহিনীতে নিয়োগ আরও বাড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স 25 থেকে 18 বছরে নামিয়ে আনার জন্য ভ্লাদিমির জেলেনস্কির উপর চাপ ছিল পশ্চিমা বিশ্বের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার জেলেনস্কিকে এই ইস্যুতে আহ্বান জানিয়েছিলেন। জেলেনস্কি সেই আহ্বান প্রত্যাখ্যান না করলেও সরাসরি তাতে সায় দেননি। সে সময় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনীর কাছে জনবলের চেয়েও বড় সংকট হল সমরাস্ত্রের অভাব। ওয়াশিংটনের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী ছোট বিমান। প্লেনটি কিছু সময় পরই বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্লেনটি নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল। খবর সিবিএস নিউজের। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে 6 জন ছিল, যার মধ্যে 4 জন ক্রু ও 2 জন যাত্রী। এক যাত্রী ছিলেন একটি শিশু, তাদের কেউই বেঁচে নেই। প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ একটি প্লেন বিল্ডিংয়ে আছড়ে পড়ল এবং বিস্ফোরণ ঘটে। আকাশে আগুনের কুণ্ডলী দেখা গেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় শোক জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ঘটা বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। কয়েকজন নিরীহ নিরপরাধ মানুষ হারিয়ে গেলেন। আমরা ইতিমধ্যেই সেখানে সরকারি উদ্ধারকারী বাহিনীর লোকজন পাঠিয়েছি। ঘটনার পর প্রথম যারা এগিয়ে এসেছিলেন তাদের প্রশংসা প্রাপ্য। গত 30 জানুয়ারি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়ে নদীতে ডুবে যায় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট। এ ঘটনায় ওই জেটের 67 জন আরোহীর সবাই নিহত হন। এ ঘটনার মাত্র 2 দিনের মধ্যে ফিলাডেলফিয়ায় ফের বিমান দুর্ঘটনা ঘটল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ফিলাডেলফিয়ার উত্তর পূর্ব এলাকায় রুজভেল্ট মলের কাছে আছড়ে পড়ে ছোট আকারের যাত্রীবাহী এই বিমানটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে, মাথা বা সম্মুখভাগ নিচু থাকা অবস্থায় পতন ঘটে বিমানটির এবং মাটিতে নামার পরেই তার বিস্ফোরণ ঘটে।